হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কি বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিছুদিন আগেই আমি প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ভিডিও বানিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো দেখো, ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে এই তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই অধ্যায়টি থেকে মাধ্যমিকে আমাদের মোট 19 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তো এবারে 2026-এর মাধ্যমিকের জন্য এই তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আমাদের খুব ভালো করে করতে লাগবে সেগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথম যে প্রশ্নটি আমাদের করতে লাগবে সেটি হলো 1 নম্বর, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। আমরা জানি লাইফ সায়েন্সে আমাদের সাধারণত 1 মার্কস, 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের 7খানা বৈশিষ্ট্য খুব ভালো করে জেনে রাখতে লাগবে। এর মধ্যে থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তোমাদের সুবিধার্থে আমি এর একই প্রশ্ন একটুখানি যদি চেঞ্জ করে দেয় তো কীরকম টাইপের হতে পারে সেই সেম টাইপের প্রশ্নগুলো আমি প্রতিটা কোশ্চেনের সাথে রেখে দিয়েছি। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেমই হবে। দেখো, এই প্রথম যে প্রশ্নটা এটা যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে প্রশ্নটা এরকম করে দিতে পারে যে মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো। তো বীজ সংক্রান্ত বিপরীত গুণ সহ বৈশিষ্ট্যর তালিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, বেটে মটর গাছগুলি সর্বদা খাঁটি, ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটাই যদি একটুখানি চেঞ্জ করে দেয় তাহলে দিতে পারে প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, উপযুক্ত উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। তারপর 3 নম্বর প্রশ্ন যেটি আমাদের করতে লাগবে, সংকরায়ন পরীক্ষায় কিভাবে একটি গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 4 নম্বর, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, মেন্ডেলের সাফল্যর কারণগুলি লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে আমাদের করতে লাগবে স্টুডেন্টসরা। এই প্রশ্নটা এবারে আসার চান্স খুব বেশি। নেক্সট 5 নম্বর, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিল কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবছরে আসার জন্য। বিগত অনেকগুলো বছর ধরে এই 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটা আসেনি আমাদের পরীক্ষায়। তো এবছর 2026-এর জন্য 4 আর 5 নম্বর প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর, মটর গাছের ফুল উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে ইতর পরার্যোগ ঘটিয়েছে? এই প্রশ্নটা আমাদের দেখবে বইতে। আমাদের এই প্রশ্নের জন্য আমাদের ইমালসান যে প্রক্রিয়াটা রয়েছে সেই অ্যান্সারটাই লিখতে লাগবে। তো আমাদের এই কোশ্চেনটাও খুব ভালো করে তৈরি করতে লাগবে। নেক্সট, ফিনোটাইপ ও জিনোটাইপ কি, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। বা এই প্রশ্নটাই একটু যদি চেঞ্জ করে দেয় অন্য টাইপে, যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছে দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফল একটি উদাহরণের দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথাযথ প্রমাণ করো। তারপর 8 নম্বর, বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগে সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখো। আমাদের স্টুডেন্ট
যে দ্বিসংকর জনন যে ব্যাপারটি রয়েছে চেকার বোর্ডের আমাদের খুব ভালো করে করতে লাগবে। এখান থেকে আমাদের 4 নম্বর শিওর পাওয়া যায়। তো তোমরা ভালো করে আমাদের দ্বিসংকর জননের চেকার বোর্ড কীভাবে বানাতে লাগে প্রসেসটা ভালো করে দেখে যাবে। পরীক্ষা এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে। এই পরীক্ষা থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হতে পারবে তা লেখো। এবং আমরা জানি মেন্ডেলিফের আমাদের দুটো সূত্র আছে, দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ, পৃথকীভবন সূত্র আর হলো স্বাধীন বিন্যাস সূত্র। এই দুটো সূত্র আমাদের পুরো একদম ভালো করে পরীক্ষার জন্য রেডি করে যেতে লাগবে। তো মেন্ডেলিফের পৃথকীভবন সূত্র বিবৃতি করো। নেক্সট, এক সংকর জনন কাকে বলে? গিনিপিকের ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। তারপর মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো বা বিবৃত করো। এই দুটো সূত্র বারবার করে বলছি, এই দুটো সূত্র আমাদের ভালো করে যেতে লাগবে। এবছর 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে এবছর আসার চান্স খুব বেশি, সেটি হলো সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় সেটি একটি ক্রসের সাহায্যে দেখাও। বা এই প্রশ্নটাই একটুখানি চেঞ্জ করে দিতে পারে, দিল যে অসম্পন্ন প্রকটায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। স্টুডেন্টস, এই প্রশ্নটা আমাদের খুব ভালো করে এবছরের জন্য করতে লাগবে। এই বছরটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটার জন্য। নেক্সট, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা মানুষেরও পার্ট আছে। তো সেখান থেকে আমাদের যে প্রশ্নটি এবছরের জন্য করতে লাগবে, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিতে পারে যে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা আবার এই প্রশ্নটা চেঞ্জ করে দিতে পারে, সেটি হলো সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য। এই বক্তব্যটি এটি চেকার বোর্ডের সাহায্যে প্রমাণ করো বা যাচাই করো। বা প্রতিবারই কন্যা সন্তান হওয়ার জন্য কখনোই মা দায়ী নয়, এই উক্তিটি যথাযথ ক্রসের সাহায্যে দেখাও। এই প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে উত্তর স্টুডেন্টসরা একই হবে। তো আমাদের ভালো করে বুঝতে লাগবে, এই প্রশ্নটা আমাদের খুঁজে নিতে লাগবে এবং যদি এদের মধ্যে যে কোনো একটা আসে আমাদের একই উত্তর লিখতে লাগবে। আমাদের কোশ্চেনের প্যাটার্ন এবার চেঞ্জ হচ্ছে যত দিন যাচ্ছে, তো যতই চেঞ্জ হোক কোশ্চেনের অ্যান্সার কিন্তু স্টুডেন্টসরা সেম হবে। আমাদের খালি একটুখানি বুঝে নিতে লাগবে যে আমাদের এই কোশ্চেনটাই দিয়েছে। নেক্সট, স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক আর পুরুষ দেহকে হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? আমরা জানি স্ত্রী দেহে ক্রোমোজোম XX আর পুরুষ দেহে XY হয়। তো পুরুষ দেহের ক্ষেত্রে X আর Y দুটো আলাদা থাকে এবং স্ত্রীর ক্ষেত্রে দুটো সেম X আর X। তো সেক্ষেত্রে এই টপিকটাই আমাদের এই প্রশ্নের উত্তরে লিখতে লাগবে। নেক্সট যে টপিকটা আমাদের এই অধ্যায় থেকে আছে সেটি হলো কয়েকটি সাধারণ জিনগতের রোগ। তো এবছর এই টপিকটি থেকে যেই প্রশ্নটি খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের থ্যালাসেমিয়া পার্টটা আর হলো আমাদের জেনেটিক কাউন্সিল। এই দুটো পার্ট এই অধ্যায়ের এই প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো যে প্রশ্নটি আমি রেখেছি তোমাদের জন্য, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। বা এই কোশ্চেনটাই একটুখানি চেঞ্জ করে দিতে পারে, বলে দিল যে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব লেখো। এবছর স্টুডেন্টস বারবার করে বলছি এই জেনেটিক কাউন্সিলের টপিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের ভালো করে এই কোশ্চেনটা তৈরি করে যেতে লাগবে। আশা করছি যদি এই পার্ট থেকে কোনো প্রশ্ন এসে থাকে তো এই কোশ্চেনটাই আসার চান্স খুব বেশি। নেক্সট, হিমোফিলিয়া রোগের কারণ লেখো। হিমোফিলিয়া কিভাবে বংশগতি সঞ্চালন ঘটায় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। নেক্সট যেটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বললাম, থ্যালাসেমিয়ার আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? থ্যালাসেমিয়া রোগ সমাজ থেকে দূর করার জন্য কি কি উদ্দেশ্য নেওয়া যেতে পারে? থ্যালাসেমিয়া পার্টটা খুব ভালো করে আমাদের স্টুডেন্টসরা করতে লাগবে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্তদান করলে কি সমস্যা দেখা দিতে পারে? তারপর 5 নম্বর প্রশ্ন, আমরা জানি এখান থেকে একটা আমাদের বিভিন্ন টাইপের ছোট ছোট নিউমেরিক্যালস দেয় লাইফ সায়েন্সের, যে হিমোফিলিয়া ও বন্ধ্যত্ব পুরুষ দেহে ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এই প্রশ্নটা থাকবেই।
তাছাড়া আমাদের যে এখান থেকে যে নিউমেরিক্যালসে যে পার্টটা থাকে থ্যালাসিমিয়া রোগের থেকে বিভিন্ন টাইপের দিতে পারে, যে বাবা বাহক থ্যালাসিমিয়া রোগের, মাও বাহক, তো সন্তানের মধ্যে কত পার্সেন্ট চান্স আছে থ্যালাসিমিয়া রোগ হওয়ার, বা পিতা স্বাভাবিক আছে মাতা বাহক, বা পিতা রোগগ্রস্ত মাতা বাহক, মাতা রোগগ্রস্ত পিতা বাহক, বা পিতা রোগগ্রস্ত মাতা রোগগ্রস্ত। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে ভালো করে এই কোশ্চেনগুলোকে তোমাকে রেডি করতে লাগবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের রেডি করতে লাগবে যে সন্তানের মধ্যে কত শতাংশ চান্স আছে থ্যালাসিমিয়া রোগ হওয়ার। বা আমাদের হিমোফিলিয়া বা বন্ধ্যত্বর যে পার্টটা আছে সেখান থেকেও এরকম টাইপেরই নিউমেরিক্যালস দেয়, যে বাহক মাতা ও স্বাভাবিক পিতা, আক্রান্ত মাতা স্বাভাবিক পিতা, বা বাহক মাতা আক্রান্ত পিতা, বা স্বাভাবিক মাতা আর আক্রান্ত পিতা, এদের মধ্যে ক্রসের যদি হয় তাহলে সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কত পার্সেন্ট প্রবণতা আছে হিমোফিলিয়া বা বন্ধ্যত্ব হওয়ার। তো তোমাদের সুবিধার্থে আমি এই যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে রেখেছি, তোমরা যদি এই কটা প্রশ্ন এই অধ্যায় থেকে করে রাখতে পারো, আশা করি এই অধ্যায়ের এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য করতে লাগবে না। আমি প্রতিটি টেস্ট পেপার এবিটিএ বলো, বা আমাদের পর্ষদের বলো, বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংককে প্রতিটি স্কুলের পেপার দেখে যে যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন স্কুলে রিপিট হয়েছে সেগুলি আমি রেখেছি। আশা করছি তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো প্রশ্নের যদি উত্তর বুঝতে পারছো না, বা কিভাবে লিখতে লাগবে গুছিয়ে সেটা বুঝতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তাহলে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে একটা নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটি।